আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সেনাবাহিনীর আন্তরিক দায়িত্ব পালনে আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে বললেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর জানাবো, হেমায়েতপুরের আতঙ্ক, তাজুল গ্রেপ্তার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা, মাদক চোরাকারবারি, চাঁদাবাজি ও দখলদারিত্ব সহ হাফ ডজন মামলার আসামি তাজুল ইসলাম তাজুকে গ্রেপ্তার করেছে র্যাব। এবারে জানাবো, বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া শুরুর হুঁশিয়ারি দিল এস আলম। এদিকে গোপালগঞ্জে বশেমুর বিপ্লবীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত 15। গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রক্টর নিয়োগ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী সহ প্রায় 15 জন আহত হয়েছেন। জানাবো, দেশনায়ক বা রাষ্ট্রনায়ক না বলতে নেতাকর্মীদের নির্দেশ দিলেন তারেক রহমান। নামের পাশে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক সম্বোধন না করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এবং সর্বশেষ জানাবো, শ্রমিকদের বেতন পরিশোধে 60 কোটি টাকা ঋণ পাচ্ছে বেক্সিমকো গ্রুপ। বেক্সিমকো লিমিটেড সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ নিরসনের লক্ষ্যে শ্রমিকদের অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের লক্ষ্যে অর্থঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সেনাবাহিনীর আন্তরিক দায়িত্ব পালনে দেশে আইন শৃঙ্খলা উন্নতি হচ্ছে। সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অর্পিত দায়িত্ব আন্তরিকভাবে পালন করার অবস্থার কারণে দেশে আইন শৃঙ্খলা উন্নতি হচ্ছে। দেশের সার্বিক অবস্থা বিবেচনায় সব সেনা সদস্যকে ধৈর্য এবং পেশাদারিত্বের সঙ্গে বেসামরিক প্রশাসন এবং দেশের জনসাধারণকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখতে হবে। আজ এসজিপি এবং পিএসসি 7 পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া পরিদর্শনকালে সব কথা বলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান 7 পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়ায় কর্মরত সব পদাতিক সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার এবং সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে অফিসার্স অ্যাক্সেস গ্রহণ করেছেন। সেনাবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের আস্থার প্রতীক হিসেবে রাষ্ট্র প্রদত্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বিচক্ষণতার সঙ্গে প্রয়োগ করতে হবে। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেক সেনা সদস্যকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি বলেন, আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেন, নবনির্মিত সেনানিবাসের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে 7 পদাতিক ডিভিশন চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও অগ্রগতি পর্যবেক্ষণ করেন। সেনাপ্রধানের পরিদর্শনকালে সেনা সদর ও বরিশাল এরিয়া ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ছাড়াও জুনিয়র কমিশনড অফিসার, অন্যান্য পদবীর সেনা সদস্য ও বেসামরিক কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। হেমায়েতপুরের আতঙ্ক, তাজুল গ্রেপ্তার। বৈষম্যবিরোধী ছাত্র হত্যা, মাদক কারবারি, চাঁদাবাজি, দখলদারিত্ব হাফ ডজন মামলার আসামি তাজুল ইসলাম তাজুকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার 19 নভেম্বর রাতে তাকে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র্যাব 4-এর সিপিসি 2-এর কোম্পানি কমান্ডার মেজর জালিব মাহমুদ খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাজুল হাসান অনেক মামলার এজাহারভুক্ত আসামি। তাকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সাভারের তেঁতুল
বাইতুলঝোরা ৬ নং ওয়ার্ড যুবলীগ কর্মী তাজুল ইসলাম তাজু, তাকে হেমায়তপুরের জাদুরচর এলাকার মানুষ চেনে ফেন্সি তাজু নামে। মাদক ছাড়া অবৈধ অস্ত্রের ব্যবসার অভিযোগ আছে ফেন্সি তাজুর বিরুদ্ধে। ২০০৫ থেকে ৬ সালে অস্ত্র এবং মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটকের পর দীর্ঘদিন কারাগারে থাকতে হয় তাজুকে। এছাড়াও ২০১৪ সালের জন্য একটি মাদক মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছিলেন তিনি। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এলাকার বিভিন্ন শাখা রাস্তা আটকে এবং দোকান থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করছেন তাজুল ইসলাম। চাঁদা দিতে রাজি না হয় অন্তত ২০ থেকে ২৫ জনকে পিটিয়ে আহত করেছেন তিনি। এছাড়াও ভাই জহির ও শামসুলের সহযোগিতায় এলাকায় ডিশ, ব্রডব্যান্ড, ট্রাক ঠিকাদারি, ব্যবসা সহ বিভিন্ন ব্যবসা নিজের দখলে নিয়েছেন। সরকার পতনের পরও বেপরোয়া তাজুল গত ১৮ আগস্ট এলাকার ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ীদের উপর হামলা করেন এবং অভিযোগ সাভার মডেল থানায় তাজুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে আলামিন নামের এক ব্যক্তি। লিখিত অভিযোগে তিনি বলেছেন, গত ৭ই আগস্ট তাজুল এবং তার সহযোগীরা আমার ইন্টারনেট মেইনটেনেন্স সংযোগ বা সাপ্লাই সংযোগ তার ও বক্সগুলো ভেঙে ফেলে, যাতে আমার ইন্টারনেট লাইন সাপ্লাই দেওয়া সমস্যা হয় এবং আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই। এ বিষয়ে ১৪ আগস্ট মিলিটারি ফার্মে একটি অভিযোগ দায়ের করি। এরপর দিন তাজুল ও তার সহযোগীরা আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে বেধড়ক পিটুনি দিয়ে প্রায় ৩০ মিনিট আটকে রাখে। র্যাব জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাভারের রানা প্লাজার সামনে গত ৫ই আগস্ট সকালে বেসরকারি সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থী সাজ্জাদ হোসেন হত্যা মামলা সাভার মডেল থানায় এজাহারভুক্ত আসামি তাজুলকে থানা পুলিশে হস্তান্তর করা হবে। বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া শুরুর হুঁশিয়ারি এস আলমের। বাংলাদেশ ব্যাংক এস আলম গ্রুপের বিরুদ্ধে হুমকির প্রচারণা করছে অভিযোগ করে এই শিল্পগোষ্ঠীর কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম দাবি করেন, আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তি এবং সিঙ্গাপুরের নাগরিক হিসেবে তার মর্যাদা তাকে সুরক্ষা প্রদান করবে। এস আলম এবং তার পরিবারের সদস্যরা একটি চিঠিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে বিষয়ে সতর্ক করে বলেন, তারা বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি আদালত দ্বারস্থ হতে পারেন। যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, শেখ হাসিনা সরকার আমলে এস আলম গোষ্ঠী বাংলাদেশ থেকে ১,২০,০০০ কোটি টাকা $10 বিলিয়ন পাচারের অভিযোগ করেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফাইন্যান্সিয়াল টাইমস এর পত্রিকাকে দেখ সাক্ষাৎকারে আহসান এইচ মনসুর এই অভিযোগ করেছেন। তিনি বলেছেন, শেখ হাসিনার শাসনামলে সরকারের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যবসায়ীরা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন। এর মধ্যে বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলম একাই $১,০০০ কোটি দেশের বাইরে পাচার করে নিয়ে গেছেন। এস আলম গ্রুপের সদস্যরা ব্যাংকের শেয়ার হোল্ডারদের মাধ্যমে ঋণ প্রদান এবং আমদানি ভাউচার অতিরিক্ত মূল্যে নির্ধারণের জন্য পদ্ধতি ব্যবহার করে অর্থ আত্মসাৎ করেছে। আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংক ডাকাতির এটাই সবচেয়ে বড় ঘটনা। ওই সাক্ষাৎকারের প্রেক্ষিতে এস আলমের পরিবারের পক্ষে এই চিঠি দিয়েছে আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েলস উকুহার্ট অ্যান্ড সালিভান। এই চিঠির একটি অনুলিপি ফাইন্যান্সিয়াল টাইমসের হাতে এসেছে। তাতে অভিযোগ করা হয়েছে, গভর্নর আহসান এইচ মনসুর এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে জনসমক্ষে ভিত্তিহীন এবং উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। তার এই বক্তব্য এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে ভীতি এবং প্রদর্শনমূলক আখ্যা দেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে এসব অভিযোগ ভুল এবং মানহানিকর। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মন্তব্য বাংলাদেশ রাষ্ট্রের মন্তব্য হিসেবে গণ্য হবে। এতে আরও বলা হয়েছে, ১৯৮০ সালে বাংলাদেশের বিদেশি বেসরকারি আইন অনুসারে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এস আলম এবং তার পরিবারের অধিকার সুরক্ষা রয়েছে। এই চিঠিতে আরও বলা হয়েছে, বিনিয়োগকারীরা নিজেদের অধিকার রক্ষা করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। শুধু আন্তর্জাতিক সালিসি মামলা নয়, প্রয়োজনে অন্যান্য ব্যবস্থাও নেওয়া হবে। এস আলম গোষ্ঠীর এই চিঠি আন্তর্জাতিক সালিসি মামলার হুমকি। শেখ হাসিনা সরকারের পতনের পর এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় প্রত্যাঘাত। সাইফুল আলম কবে সিঙ্গাপুরের নাগরিকত্ব পেয়েছেন সে বিষয়ে আইনি প্রতিষ্ঠানের কাছে ফাইন্যান্সিয়াল টাইমস জানতে চাইলে তারা সাড়া দেয়নি। তারা এখন বাংলাদেশের নাগরিক কিনা তাও জানা যায়নি। সিঙ্গাপুরের সরকার ফাইন্যান্সিয়াল টাইমসের অনুরোধে সাড়া দেয়নি। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশের আইন মেনে বিদেশে বিনিয়োগের
নিয়োগের কোনো অনুমোদন সাইফুল আলম নেয়নি। দেশের যে কয়টা প্রতিষ্ঠান বিদেশে বৈধভাবে বিনিয়োগ করেছে সেই তালিকায় সাইফুল আলমের নাম নেই। অন্যদিকে সিঙ্গাপুরে আইনে 25 লাখ সিঙ্গাপুরিয়ান ডলার প্রায় 23 কোটি টাকা বিনিয়োগ করে নাগরিক হওয়া যায়। এজন্য তার ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে, পাশাপাশি সেই দেশে আরও বিনিয়োগ করতে হয়। এটা করতে পারলে তাদের ছেলে সন্তানেরা সে দেশে সরকারি চাকরির সুযোগ সুবিধা পাবেন। তবে সিঙ্গাপুরে নাগরিকত্ব নিতে হলে নিজ দেশের নাগরিকত্ব ছাড়তে হয়। এ হিসেবে বলা যায় এস আলমের বাংলাদেশে এখন আর কোনো নাগরিকত্ব নেই। গোপালগঞ্জে বশিমুর বি প্রভৃতি 2 গ্রুপের সংঘর্ষ আহত 15। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিয়োগ নিয়ে দুই পক্ষ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় সাবেক প্রক্টর সহ 15 জন শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার 19 নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনের সামনে এই ঘটনা ঘটে। জানা গেছে ডক্টর মোহাম্মদ কামরুজ্জামানকে প্রক্টর থেকে বাদ দিয়ে ডক্টর আরিফুজ্জামান রাজীবকে প্রক্টর হিসেবে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে এক গ্রুপ শিক্ষার্থী নতুন নিয়োগকৃত প্রক্টর ডক্টর আরিফুজ্জামান রাজীবকে বঙ্গবন্ধু পরিষদের নেতা উল্লেখ করে তার নিয়োগ বাতিলের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে মিছিলটি ভিসির কার্যালয়ের সামনে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় শিক্ষকেরা তাদের থামাতে গেলে তারাও আহত হয়। এই ঘটনায় দুই গ্রুপের অন্তত 15 জন আহত হয়েছে, শিক্ষক সহ।